আজকে চাকরি করার পরে চাকরি হারাচ্ছে মানুষ। প্যানেলে নাম থাকা অবস্থায় রাস্তায় বসে থাকতে হচ্ছে, আর সেখানে আমরা কর্মসংস্থানের জন্য যে জমি চিহ্নিত তাতে দুর্গা মন্দির বানাচ্ছি। আমি এই বাংলা চাই না। সরকারের কাজ মন্দির করা মসজিদ করা নয়। এই যে শুনছেন নিউ টাউনে প্রায় ৩,০০০ কোটি টাকা দিয়ে কাজ করতে চাচ্ছেন, এইসব না করে উনি স্কুল করতে পারতেন, হাসপাতাল করতে পারতেন। আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা নেশাগ্রস্ত জনগণ তৈরি করা হচ্ছে খুব সুচতুরভাবে। এই আবহে আমি দুর্গা অঙ্গনকে দেখতে চাই। শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য যে জমি চিহ্নিত, সেখানে রাষ্ট্র কর্মসংস্থান না করে মন্দির বানাবে, এটা কোথাও আমার সংবিধান আমাকে যে 4-5টি শব্দ শিখিয়েছে ছোটবেলা থেকে, সেকুলার, সোশ্যালিস্ট, সভারেন, ডেমোক্রেটিক, এর সাথে যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে নিউ টাউনে এসে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মন্দির হচ্ছে, এতে হয়তো মানুষ খুশি। মানুষ যদি খুশি না হয় তাহলে রাষ্ট্র কেন কোথাও রাম মন্দির বানায়, কোথাও দুর্গা মন্দির বানায়, আবার কখনো কেন বলতে হয় যে বাবরি মসজিদ বানাবো। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কি সুস্থ মস্তিষ্কে খুশি নাকি মানুষের নেশা হয়েছে? এখন নেশা মানুষকে কেন করাতে হয়? যাতে সে আসল রুটি রুজি, খিদে, বেকারিত্ব এইগুলোর থেকে নজর ঘুরিয়ে রাখতে পারে, বা ঘুরিয়ে রাখতে তাকে বাধ্য করা হয়। সহজ করে বললে, আমাদের ভারত একটা ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র। আমরা সেই ভারতেই বড় হয়েছি যেখানে রাষ্ট্র স্কুল বানাবে, রাষ্ট্র কলেজ বানাবে, রাষ্ট্র বিশ্ববিদ্যালয় বানাবে, রাষ্ট্র গবেষকদের তৈরি করবে, রাষ্ট্র সেরা ইঞ্জিনিয়ারদের তৈরি করবে। এইভাবে একটা রাষ্ট্র গড়ে উঠছিল। হঠাৎ বিগত 10-15 বছর ধরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র এই কাজগুলোর থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ধর্ম ব্যবসাকে। কোথাও তার হিন্দুত্বতে সুরসুরি দেওয়া হচ্ছে, কোথাও অন্য ধর্মকে সুরসুরি দেওয়া হচ্ছে, এবং একই সাথে চাপিয়ে দেওয়া হচ্ছে দেশটা হিন্দুদের দেশ এবং অন্য ধর্মের মানুষের এখানে কোনো জায়গা নেই। তার ধর্মকে অসম্মান করা যায়, সে কি খাবে না খাবে সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে। হিন্দিভাষী পরিচালিত গোবলয়ের কিছু মানুষের ধর্মবিশ্বাসের দেশ হিসাবে আমার ভারতকে তুলে ধরা হচ্ছে। অথচ এই ভারত আমরা বড় হইনি। আমরা যে ভারতে বড় হয়েছি সেই ভারতে বিসমিল্লা খান অনায়াসে বাজান রঘুপতি রাঘব রাজারাম। আমরা যে ভারতে বড় হয়েছি সে ভারতে আমাদের কাছে মনীষীদের মধ্যে মৌলানা আব্দুল কালাম আজাদও দেয়ালে ছবি হিসাবে স্থান পেয়েছেন মহাত্মা গান্ধীর পাশে। যে বিদ্যালয়ে আমরা পড়েছি, আমি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, সেখানে আমার শিক্ষক ছিলেন একজন মুসলিম, গাজী স্যার, যিনি মুসলিম, আমার হিন্দু, আমি হিন্দু, আমার থেকে আলাদা সেটা আমরা কোনোদিন শিখিনি, বুঝিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার ডিগ্রি করছি তখন প্রথম সাম্প্রদায়িকতা শব্দটা কতটা বিভৎস জানতে পেরেছি। তার আগে পর্যন্ত যে দেশে আমি বড় হয়েছি সেখানে সাম্প্রদায়িকতা কতটা খারাপ জিনিস আমরা জানতাম না। হিন্দু, মুসলিম, অন্য ধর্মের লোক, অন্য ধর্মকে ঘৃণা করা, এগুলো আমার দেশ, আমার সোশ্যাল স্ট্রাকচার অপরাধ, ঘৃণ্য কাজ বলে চিহ্নিত করে আমাদের শিখিয়ে বড় করেছিল। আজকে কত অক্লেশে সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা সাধারণ ডাল ভাত খায়, অথবা আমাদের বাবা কাকু কাকু জ্যাঠা এরকম চেহারার যে মানুষগুলো, তারা কি হিংস্র হয়ে নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠের ধর্মের পরিচয়ে চিহ্নিত করছেন। একই সাথে যখন সংখ্যাগরিষ্ঠতার সাম্প্রদায়িকতা দেখান, স্বাভাবিকভাবেই তার প্রত্যুত্তরে সংখ্যালঘু যারা যে কোনো দেশে, সেও সাম্প্রদায়িক হয়ে ওঠে ভীতি থেকে, আতঙ্ক থেকে। তারা এক জায়গায় জড়ো হতে বা দলা বাঁধতে বা দল পাকাতে শুরু করে আতঙ্ক থেকে। ফলে সংখ্যাগুরু সাম্প্রদায়িক হবে না, এটা তার দায়িত্ব, তার বেশি দায়িত্ব। সে সাম্প্রদায়িক হবে না, সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা ডেকে আনে সংখ্যালঘিষ্ঠের সাম্প্রদায়িকতাকে। আর ঠিক এই জায়গায় আমার দেশের রাজনীতিবিদরা ব্যবসা করছে। সংখ্যাগুরু সে একটা বাবরি মসজিদের মতো ঐতিহাসিক স্থাপত্য ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির বানাচ্ছে, সেই জমিতেই বানাতে হচ্ছে। দুর্ভাগ্য যে আমাদের ভারতবাসীর একটা বড় অংশ এই ধর্মের আফিংয়ে ভেসে গিয়ে সেটাকে একটা বিরাট জিত ভাবছে। কিন্তু সেখানকার মানুষরা কি ভাবছেন? অযোধ্যার নির্বাচনে মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা ঠিক এই ধর্ম ব্যবসাটাকে পছন্দ করেন না। কিন্তু একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বাবরি মসজিদের পুনর্নির্মাণ করার চেষ্টা হচ্ছে। কেন চেষ্টা হচ্ছে আমরা খুব ভালো বুঝি। মানুষকে এই ধর্মের আফিংটা খাইয়ে দিয়ে
মুর্শিদাবাদ মালদা জুড়ে শ্রমজীবী মানুষরা যে রুটি রুজির কথা ভেবে নিজেদের পরবর্তী নির্বাচনে ভোটাধিকারকে সংহত করার পরিকল্পনা করছিল, ঠিক সেটাকে আঘাত করে তাদের ধর্মীয় নিরিখে আড়াআড়ি ভাগে ভাগ করে রুটি রুজির কথা যে দলটা বলে তারা যাতে জিততে না পারে সেটাকে এনশিওর করা হচ্ছে, এইটুকুনি আমরা বুঝি। এখন সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্ব যারা এটা বোঝে তাদেরকে নিতে হবে। খুব বেশি দল এটা বুঝবে না, খুব বেশি রাজনীতিবিদরা এটা বুঝবে না। আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা নেশাগ্রস্ত জনগণ তৈরি করা হচ্ছে খুব সুচতুরভাবে। ঠিক এই আবহে আমি দুর্গা অঙ্গনকে দেখতে চাই। একটা প্রশ্ন করব, আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো স্থাপনের ভিত্তিপ্রস্তরে এসেছিলেন তখন দেখতে পেয়েছিলাম রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে, কিন্তু যখন জনগণরা হাটে প্রতিদিন নিয়ত কাজ করে বেড়ায় তখন তো তাদের জন্য কিছু করা হয় না। বরাবর আমরা একটা আধিপত্যের ভাষার মধ্যে বাস করতে অভ্যস্ত হয়ে গেছি। আধিপত্য যাবে কখনো নীল বাতি জ্বালিয়ে, কখনো লাল বাতি জ্বালিয়ে, কখনো সাইরেন বাজিয়ে, অথচ আমাদের ভোটেই তো উঠে আসা এরা। জনগণের থেকে আলাদা হওয়াতে কি আনন্দ আছে আমি জানি না, নিরাপত্তার অভাব থাকতে পারে, আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, কিন্তু আমার ভারতের রাজনীতিবিদরা জনগণের থেকে আলাদা হয়ে একটা আত্মশ্লাঘা বোধ করেন। জনগণের মতো হলে ভয় কি? আমার এখানে উগ্রপন্থী হামলা হবে বলে আমি ঠিক বিশ্বাস করি না। তবে কি মানে দুর্গা অঙ্গন তৈরি হবে ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের জমি, আমি যদ্দূর জানি, এবং খুব নিশ্চিতভাবে এটা বলতে পারি ঐতিহাসিকভাবে কখনো শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য যে জমি চিহ্নিত, সেখানে রাষ্ট্র কর্মসংস্থান না করে, নিজের পক্ষে অফিস না করে মন্দির বানাবে, এটা কোথাও আমার সংবিধান আমাকে যে 4-5টি শব্দ শিখিয়েছে ছোটবেলা থেকে, সেকুলার, সোশ্যালিস্ট, সভারেন, ডেমোক্রেটিক, এর সাথে যায় না। এইটা রাষ্ট্রের কাজ নয়। এখানে একটা হাসপাতাল হতে পারত, এখানে একটা সরকারি স্কুল হতে পারত, এখানে এমন একটা কিছু হতে পারত যেখানে কর্মসংস্থান হয়। আজকে কোথায় কর্মসংস্থান? স্কুলের চাকরির পরীক্ষায় প্যানেলে নাম থাকা অবস্থায় ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকছে, আমরা অবাক বিস্ময়ে দেখছি। এর সাথে আমরা পরিচিত ছিলাম না। 7-8 বছর চাকরি করার পরে গুচ্ছ গুচ্ছ শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, এটার সাথে আমরা পরিচিত ছিলাম না। আমরা অভ্যস্ত ছিলাম যে মধ্যবিত্ত বাঙালি সন্তানরা সন্ধ্যাবেলায় পড়তে বসবে, বছরে বছরে চাকরির পরীক্ষা দেবে এবং চাকরি পাবে এই সংস্কৃতির সাথে। আজকে কারখানা নেই, কারখানা ডিনামাইটে ধ্বংস হয়েছে। আজকে চাকরি করার পরে চাকরি হারাচ্ছে মানুষ, প্যানেলে নাম থাকা অবস্থায় রাস্তায় বসে থাকতে হচ্ছে, আর সেখানে আমরা কর্মসংস্থানের জন্য যে জমি চিহ্নিত তাতে দুর্গা মন্দির বানাচ্ছি। আমি এই বাংলা চাই না। একেবারে শেষ প্রশ্ন করব, পশ্চিমবঙ্গটা কি কোথাও গিয়ে এই মন্দির আর মসজিদের রাজনীতি করতে করতে একেবারে ধ্বংসের পথে চলে যাবে? বাঙালি হিসেবে খুব গর্ব ছিল জানেন, বছর 5-10 আগে পর্যন্ত বাঙালি হিসাবে নিজেকে খুব গর্বিত জাতি হিসাবে ভাবতাম। মনে করতাম আমরা নবজাগরণের ফসল, আমরা ছোটবেলা থেকে একটা অন্য রকম পড়াশুনো করেছি, অন্য শিক্ষায় শিক্ষিত, এবং বাংলা সমন্বয়বাদী সংস্কৃতির জায়গা। ঐতিহাসিকভাবে বাংলা যে সংস্কৃতিকে ধারণ করেছে 1000 বছর ধরে, সেটা সমস্ত ধর্মের একটা মিলনস্থল বলতে পারি, স্পেশালি হিন্দু মুসলিমের মিলনস্থল, যেখানে আমরা সত্যপীরের সিন্নি খেয়ে বড় হয়েছি। এই বাংলা সাম্প্রদায়িকতাকে, স্পেশালি গোবলয়ের বিজেপি মূলক সাম্প্রদায়িকতাকে প্রতিহত করবে এই বিশ্বাস আমার আছে। এখনও টলেনি পুরোটা, কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব সাধারণ, স্বাভাবিক, সাধারণ মানুষের হিংস্র সাম্প্রদায়িক চিন্তাভাবনা দেখছি, কোথাও প্রতিদিন সেই বিশ্বাসটা একটু একটু করে ধাক্কা খাচ্ছে। এবং রাষ্ট্র যখন সেই বিশ্বাসটাকে ধ্বংস করতে, কখনো ইমাম ভাতার মতো একটা রাজনীতি করতে এবং কখনো দুর্গা অঙ্গন করার মতো রাজনীতি করতে গিয়ে আড়াআড়ি ভাগে সম্প্রদায়কে ভাগ করে নিচ্ছে, রাষ্ট্র চরিত্র ত্যাগ করে সে তার ধর্মীয় চরিত্র গ্রহণ করছে, তখন বাঙালি হিসাবে বড় লজ্জা লাগে। কিন্তু একই সাথে আরেকটা কথাও মনে করতে পারি, এই যে আপনি এই প্রশ্নগুলো করছেন আজকে রাস্তায় দাঁড়িয়ে, এটার থেকেও আমি বুঝতে পারি যে এই প্রশ্নগুলোও বোধহয় কোথাও সরকারের কাজকে প্রশ্ন করা। পশ্চিমবঙ্গে এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মন্দির আর মসজিদের রাজনীতি তৈরি হয়েছে, এই রাজনীতিকে আপনারা সমর্থন করেন? একদমই না। পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের রাজনীতিটাকে আমরা কখনোই সমর্থন করি না। বাঙালিরাও
এর আগে কখনো করেনি। কিন্তু ইদানিং বেশ 2-5 বছর দেখছি মানুষ যেটা গোবলাই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এই দিকে যে স্টাইলে রাজনীতি হতো, ধর্মীয় রাজনীতি, সেটা বিজেপি বলুন আর তৃণমূল বলুন, দুই রাজনৈতিক দলই আস্তে আস্তে মানুষের মানে পুশ করছে। মানুষের দৈনন্দিন সমস্যা, রুটি রুজির সমস্যা, চাকরির সমস্যা, কাজের সমস্যাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই অঙ্গন হিসাবে এইসব চলছে। সেটা ইচ্ছাকৃতভাবে এই ধরনের সমস্যাগুলো ভুলে যাবে মানুষ, তার জন্য ইচ্ছা করে পর্যটন কিন্তু তৈরি করে দিচ্ছে। সেটাই ইচ্ছা করে করছে, কিন্তু মানুষ কিন্তু ভুলবে না, আমার বিশ্বাস। বাঙালির হচ্ছে রবীন্দ্র নজরুলের বাংলা, সেখানে সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবে মানুষের সমস্যাটাকে, এটা বেশি দিন টিকবে না। অভিষেক ব্যানার্জি একটি কথা বলেছেন হুমায়ুন কবিরকে কেন্দ্র করে, তিনি বলেছেন যে তিনি যদি মন্দির মসজিদের রাজনীতি করতে থাকে তাহলে সেটাতেই করুন, কারণ তিনি তার পিসিকেই এক প্রকারের পরোক্ষ করে বলছেন। আর সেটা তো বলছেই, তবে তার আগে বলবো হুমায়ুন কবির যে কাজটা করছে উনিও ঠিক করছেন না। মন্দির হতেই পারে, মসজিদ হতেই পারে, হুমায়ুন কবিরের শখ হয়েছে মসজিদ করবেন, করতেই পারেন। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা ধর্মীয় আচার আচরণ করার অধিকার আছে, সেই অধিকার থেকে তিনি করতে পারেন। কিন্তু এই সময় উনি যেভাবে করার চেষ্টা করছেন, উনি ধর্মাচরণের থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন রাজনীতি এবং সাম্প্রদায়িকতাটাকে। আমার ব্যক্তিগত বলে সেটা মনে হয়। ঠিক তেমনি অভিষেক ব্যানার্জি যে কথা বলছেন তার ক্ষেত্রে খাটে না। বাংলায় যে রাজনীতির সঙ্গে ধর্মটাকে কীভাবে মেশানো যায়, দীর্ঘদিন বিজেপি এবং আরএসএস চেষ্টা করেছে, পারেনি। কিন্তু 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি সেটা বাংলায় শুরু করেছে। উনি সবার প্রথমে শুরু করলেন যে ওড়না পরে সোবহানাল্লাহ, ইনশাআল্লাহ, কিছু জানেন না, ও ইফতারে চলে যাচ্ছেন, এইটা দিয়ে মানে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িকতার একটা স্টার্টিং করেছেন। কিন্তু সেইটা আজ বাড়তে বাড়তে মহিরুহে পরিণত হয়েছে এবং উল্টো দিকে স্বাভাবিকভাবে বিজেপি আরএসএস তাদের একটা জায়গা পেয়ে গেছে, সেই জায়গাটা আরও বেশি করে সাম্প্রদায়িকতার চাষ করছে। কিন্তু মানুষের এই মুহূর্তে যেটা সমস্যা হচ্ছে, কাজ নেই, কলকারখানা নেই, শিল্প নেই, চাকরি বাকরি নেই, রাস্তাঘাট খারাপ, সেটা হচ্ছে মূল সমস্যা। আপনারা এখন বলতে চাইছেন যে এই মন্দির মসজিদকে বাদ দিয়ে আরো বেশি শিল্প সংস্থান তৈরি করে দেওয়ার জন্য তো সরকারের কাছে। অবশ্যই সরকারের কাজ মন্দির করা, মসজিদ করা নয়। নির্দিষ্ট প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের তার ধর্মাচরণ করার জন্য নিজের মন্দির মসজিদ করার ক্ষমতা তাদের আছে, সরকারের সেই কাজ নয়। এই যে শুনছে নিউ টাউনে প্রায় 3,000 কোটি টাকা দিয়ে কাজ করতে চাচ্ছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উপর 7,75,000 কোটি টাকার দেনা, যে সরকারের এত টাকা দেনা দিয়ে দিতে পারছে না। 8,000 প্রাইমারি স্কুল বন্ধ, শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষক নেই, একেবারে এন্টায়ার নিউ টাউনে একটা সরকারি হাসপাতাল নেই, একটা সরকারি স্কুল নেই, এমনকি একটা সরকারি স্কুল বানানোর জন্য বিল্ডিং কমপ্লিট, সেটা আবার বেসরকারি একটা সংস্থাকে দিয়ে দিয়েছেন লিজে। এইসব না করে উনি স্কুল করতে পারতেন, হাসপাতাল করতে পারতেন, মন্দির যাদের দরকার তারা নিশ্চয়ই সর্বপ্রাণ হিন্দু ভাইরা করে নিতেন, তাদের কোনো সমস্যা হতো না। এবং আর শেষ প্রশ্ন করব, আমরা আজকে একটা জায়গায় গেছিলাম যে ওয়েস্টার্নের অপোজিটে, যে জায়গায় আগে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় যেহেতু হিডকো নিয়ে নেয় এবং সে আমরা জানতে পেরেছি যে হিডকো নাকি জায়গাটায় হসপিটাল তৈরি করতো, তার বদলে মুখ্যমন্ত্রী সেই জায়গায় দুর্গা অঙ্গন স্থাপন করতো। সেটা তো আমার জানা নেই। হসপিটাল এবং স্কুল একটা অলওয়েজ ওয়েলকাম, নিউ টাউনের বুকে নেই। সবার কথা, এখানে মন্দির করার কি দরকার ছিল? যদি জমি নিউ টাউনে বেশি হয়ে থাকে, উনি তো 11 সালে বলেছিলেন চিনার পার্কে, যে ফাইল দেখিয়ে বলেছিলেন যে 10% জমি ফেরত দেবো। উনি আমরা যারা জমি হার আমাদেরকে জমি ফেরত দিই।